আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয় শক্তি পর্ব 17। লিখেছেন সুরাইয়া রাফা। আমেরিকার আবহাওয়া মানেই আধুনিক ভাষায় মুড সুইং। এদেশে আলাদা করে বর্ষা মৌসুম নামে কিছু নেই বলে পুরো বছরের যখন তখনই প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষারূপ। বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশা আবৃত ধরণীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি। আজও তেমন করে অপ্রত্যাশিতভাবে প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রকার বর্ষাকাল। সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল, আর এখন দিনের আকাশ মেঘে ঢেকে ঢুকে সন্ধ্যা রাতে পরিণত হয়েছে। জানালার কাচ গলিয়ে বৃষ্টির ছাট এসে আশ্রয় পড়ছে রুমের মেঝেতে। অনু হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে গিয়ে জানালার কাজটা পুরোপুরি টেনে দিল। এখন ঠান্ডাও কম লাগছে খানিকটা। সে কখন থেকে অনুর ডাকাডাকির ফলস্বরূপ এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সেরে নিল উরু। খানিক বাদে ফোলা ফোলা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘ্যান ঘ্যান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি দরকার আপা, আমি যেতে চাই না ওনাদের সাথে। তুই কেন অযথা জামাকাপড় গুছাচ্ছিস? অরুর জামাকাপড়গুলো গুছিয়ে সযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলে, যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মনমরা হয়ে বসে থাকিস, ভার্সিটিতেও যাচ্ছিস না কিছুদিন ধরে। আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না। তার চেয়ে বরং কীর্তিক ভাইয়াদের সাথে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। তাছাড়া কীর্তিক ভাইয়ার মেয়ে বান্ধবী কী যেন নাম? ওরও ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, এলিসা আপু। হ্যাঁ, উনি তো তোকে অনেক আদর করে, তাহলে তোর চিন্তা কিসের? নিজের অলস শরীরটাকে বিছানায় ছেড়ে দিয়ে উরু বলে, আমি এখন বড় হয়ে গিয়েছি আপা, কারো আদর করা না করা দিয়ে আমার কোনো সমস্যা নেই। অনু সব কিছু ঢুকিয়ে লাগেজের চেন লাগাতে লাগাতে বলল, তাহলে অযথা যাব না বলে কেন ঢং করছিস? দেখ উরু, আগামী কয়েকদিন হসপিটালে অনেক ব্যস্ত থাকবো আমি। ঠিকমতো বাসায় আসতে পারবো কিনা সন্দেহ। তার চেয়ে বরং তুই এই ফাঁকে ঘুরে আয়, এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল। তাছাড়া কীর্তিক ভাইয়া তো বলেছে তারা ঘুরতেই যাচ্ছে। ওরু মুখ ফুটে আর জবাব দিল না, শুধু মনে মনে ভাবলো, সমস্যাটা তো ওই কীর্তিক ভাইয়াকে নিয়েই। সে তো এলিসা ফুটাপো কাউকেই মানে না। আর এখন তো এত দূরে তার সাথে গেলে মাথার উপর উঠে তাণ্ডব নৃত্য চালাবে, কথায় কথায় উঠাবে আর বসাবে, সারাক্ষণ অর্ডার আর হুকুম। এসব আমি একদম নিতে পারি না। কি রে, কি ভাবছিস? ঘুরে আয়, এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে তো আমিও যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতো জীবন কাটাতে হবে। তুই তো জানিস মা ঘোরাঘুরি একদম পছন্দ করেন না। অনুর কথায় ওর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দুহাতে ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই বেস্ট আপা, ইস তুই যদি আমার মা হতি। অনু ওরুর দুহাতের উপর নিজের হাত রেখে বলে, হয়েছে, আর তেল দিতে হবে না, এখন দ্রুত রেডি হয়ে নে। কীর্তিক ভাইয়া ভার্সিটিতে গিয়েছে, সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্টে যাবে। কয়েক মুহূর্ত কথা থামিয়ে আবারও সচকিত নয়নে অনু বলে, তুই একটা জিনিস খেয়াল করেছিস সরু? কি জিনিস? কীর্তিক ভাইয়া বোধ হয় এত বছর পর অবশেষে আমাদের বোন হিসেবে মেনে নিয়েছে, না হলে তোকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলবে? অরু নিজ পায়ে স্লিপার পরতে পরতে বলল, সে আমি জানি না, বাদ দে তো ওনার কথা, এই ভালো এই খারাপ। কই কোনোদিন তো বলতে শুনলাম না। অরু বোন, আমার এদিকে আয়, ওসব করো না, বুঝেছিস? অরুর কথার পাছে অনুর বুক চেড়ে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস। অরু উঠে গিয়ে জানালা গলিয়ে বাইরের বৃষ্টি ভেজা তকতকে রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই ভয়ানক গা ছমছমে ঘটনার কথা। সেদিন কীর্তিক সময় মতো না এলে কি হয়ে যেত? ভাবলে এখনও শরীরে সব কটা লোমকূপ দাঁড়িয়ে যায় উরুর। আচ্ছা, সেদিনের সবটাই কি কীর্তিকের করুণা ছিল, নাকি অন্য কিছু? অন্যকে করুণা দেখাতে গিয়ে মানুষ কোনোদিনও নিজেই আঘাতপ্রাপ্ত হয়? উত্তর জানা নেই অরুর। চোখের সামনে কালো মার্সিডিসটা দেখে উরুর ভাবনা সুতোতে টান পড়ে। তার মানে কীর্তিক চলে এসেছে। ওদিকে উরু এখনও রেডি না হয়ে আকাশ পাতাল কল্পনায় বিভোর। আনমনা মেয়ে একটা। খারাপ আবহাওয়া আর ঝুম বৃষ্টির মাঝেই ইউএস ছেড়েছে ওদের প্রাইভেট জেটটা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধির পেতেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন। সেই সন্ধ্যা রাত থেকেই নিজ কেবিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে উরু। এছাড়া অবশ্য করার কিছু নেই ওর, কারণ চোখ খুললেই কেমন মাথা চক্কর দিয়ে ওঠে, পেট থেকে উগড়ে বেরিয়ে আসে সব খাবার। অরুর মতে সবার সামনে বমি করে ভাসিয়ে নিজের মানসম্মান খোয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকাই শ্রেয়। তাতে যে যা ভাবে ভাবুক। তখন মাঝরাত, আর একটু পরেই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। ওরও সারা রাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজনের একজনও ঘুমায়নি। সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্রি প্ল্যান তৈরি করেছে ওরা। মাঝরাত্রিরে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কীর্তিক এসেছে উরুকে এক নজর দেখার জন্য। উরুর কেবিনের দরজাটা হাট করে খোলা ছিল, যার ফলে নক করতে হয়নি আর। কীর্তিক সোজা ঢুকে গিয়েছে ভিতরে।
ওর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের নীল আলোতে আজও ওর সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন জামাটা উঠে আছে হাঁটুর কাছে। মোমের মতো সুন্দর পা দুটো, একটাতে নুপুর নেই, কী করে থাকবে সেটা তো বহু আগেই পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে অরু। পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে কীর্তিকের দৃষ্টিগত হলো অরুর মেধহীন দুধে হালতা বর্ণের লতানো পেট, পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলে মনে হবে অরুর নারীদেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই তার এমন মাঝ বরাবর অবস্থান। ঘোর লাগা চোখে খানিকক্ষণ ওই তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীরবে শুকনো ঢোক গিলল কীর্তিক। কোনো এক অজানা সংযমের কারণে ওর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে। শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা। কীর্তিকের পরনে ছিল ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার, হাতে ক্রোকোডাইল স্কিনের ব্ল্যাক বেল্ট ঘড়ি। জিভ দিয়ে অধৈর্যকল ভিজিয়ে এসির পাওয়ার আরও খানিকটা বাড়িয়ে দিল ও। না, তবুও ঠান্ডা লাগছে না। এদিকে প্রচণ্ড ঠান্ডা পেয়ে উড়ো নড়েচড়ে আরও খানিকটা গুটিসুটি মেরে শুয়েছে। এবার শুধু পেট নয়, পেট পিঠ দুটোই দৃশ্যমান। উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুলগুলো। কীর্তিক নিজের অবাধ্য বাসনাগুলোকে বারবার মাথা থেকে দূর করতে চাইছে। মনটাকে রামধমক দিয়ে বারবার বলছে ওর পেটের দিকে নয়, ওর মুখের দিকে তাকা। কি ইনোসেন্ট মায়াময় ঘুমন্ত মুখটা, অথচ চোখ দুটো আটকে আছে ধবধবে ফর্সা পেটে। ইচ্ছে করছে সেখানটায় আঙ্গুল ঘুরিয়ে হাজারটা আঁকিবুকি করতে, কিন্তু তা তো সম্ভব নয়। কীর্তিক খারাপ, রকচটা, বদমেজাজি হতে পারে, তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়েবাদ ছিল না কোনো কালেই। ওর হৃদয়ে ওর প্রতি এই অবদ্ধ অনুভূতিগুলো কাজ করা নিতান্তই স্বাভাবিক। তবে এসব অদম্য অনুভূতিকে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়াটা ঠিক হবে না মোটেই। তাই ঘুমন্ত উরুকে কয়েক দফা ঝাড়ি দিয়ে দ্রুত ওর কেবিন ত্যাগ করে কীর্তিক। অতঃপর মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কেবিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। কিন্তু এ কি, ল্যাপটপেও একটু আগের দৃশ্য ভাসমান। কীর্তিক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তাকালো ছোট্ট জানালা ভেদ করে তিমিরে ঢাকা আকাশপানে। তখনই একজন কেবিন ক্রু এসে খুবই নমনীয় সুরে শুধালো, স্যার, ঘণ্টাখানেকের মধ্যেই ল্যান্ড করব আমরা। কোনো কোল্ড ড্রিঙ্কস কিংবা স্ন্যাক্স খাবেন? পেট। কীর্তিকের কথাটা ঠিক বোধগম্য হলো না লোকটার, তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়ে মানে স্যার, কি খাবেন? কীর্তিক বিরক্ত হয়ে জানালা থেকে চোখ সরিয়ে বলে, বললাম তো পেট খাবো। কীর্তিকের জবাবে লোকটা ভ্যাবাচাকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। লোকটার কিংকর্তব্যবিমূঢ় চাহনি দেখে এতক্ষণে কীর্তিকেরও বোধগম্য হলো যে ওর জিহ্বা স্লিপ কেটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তি হচ্ছে ওর নিজের, তাই তাড়াহুড়ো করে বলল, কিচ্ছু নেব না, ইউ ক্যান গো। লোকটা বউ করে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতেই কীর্তিক দু হাতে নিজের চুল টেনে কটমটিয়ে অস্পষ্ট সুরে বলল, তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যিই পাগল হয়ে যাই উরু। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকে আমার স্টেপ সিস্টার হতে হলো। না পারছি তোকে ধরতে, আর না পারছি ছাড়তে। ল্যান্ডিংয়ের পর আরও ঘণ্টাখানেক গাড়িপথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছেছে ওরা পাঁচজন। এটা হোটেল কম রিসর্ট বেশি মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসর্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট চোখে সি বিচ দেখা যায়। সেই সাথে অপার প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। ওরা দুইটা ভিলা বুক করেছে, একটাতে দুটো রুম, অন্যটাতে পাশাপাশি তিনটা। কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়েই বাঁধল বিপত্তি। এলিসা কিছুতেই অর্ণবের ধারের কাছে থাকবে না। অন্যদিকে এলিসার মতামতে অর্ণবের ঘোর আপত্তি। এলিসার পাশের রুম ছাড়া কিছুতেই অন্যত্র রুম গ্রহণ করবে না সে। সায়র ওদের লাভ বার্ডের মধ্যে থাকতে নারাজ। এদিকে কীর্তিকও সায়রকে কোনো মতেই ওর ধারের কাছে থাকতে দেবে না। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে এলিসা, অর্ণব আর সায়র রক পেপার সিজার খেলে রুম ভাগাভাগি করে নিল। অরু এখানে সবার চেয়ে ছোট, তার উপর কীর্তিকের সাথে এসেছে, তাই নীরব দর্শকের মতো যে রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাতেই গিয়ে ঢুকে পড়ল। সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু ঘুমানো দরকার। তাই দেরি না করে জামাকাপড় ছেড়ে আবারও একদন্তর ঘুমিয়ে নিল অরু। ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুমে এসে এলিসাও ঘুমিয়ে গিয়েছে দ্রুতই। তবে ভিডিও গেমের গোলাগুলির কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন একরাশ বিরক্তি নিয়ে ভুরু কুঞ্চিত করে পাশ ফিরে তাকালো এলিসা। তখনই দেখতে পায় অর্ণব ওর রুমের ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে। অর্ণবকে দেখেই এলিসার জিভটা তেতো হয়ে উঠল, ভেতরটা চিরবিরিয়ে ফেটে পড়ল রাগে। ও চিৎকার দিয়ে বলে উঠল, এখানে কি করছিস তুই? অর্ণব নরম কণ্ঠে বলল, আরে আরে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ তো, আমিও তো ঘুমাচ্ছিলাম, তাহলে তুই এখানে কেন? যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায়, তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই, তুই গিয়ে বরং ঘুমা।
আমি ওদের সোনার ডিম পাড়া হাঁস অর্ণব, ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার। অর্ণব ভুরুকুচকে বলল, তোর এত তেজ কেন বলতো? আমি বলে তোর এত তেজ সহ্য করছি, অন্য কেউ কোনোদিন সহ্য করবে না দেখিস। এলিসা ঝাঁজ নিয়ে বলল, কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ তুই। আমাকে এত বিরক্ত লাগে তোর? হ্যাঁ, তোর এসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে। কই সায়র আর জেকে তো এমন করে না, তাহলে তুই কেন? অর্ণব উঠে এসে এলিসার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, ওরা তোকে বন্ধুর চোখ দিয়ে দেখে তাই, কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি। এলিসা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোবাসার আর মানুষ পেলি না? এলিসার আহত কণ্ঠস্বরে অর্ণবের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্তেই যেন অসহায় হয়ে গেল। ও একটানে এলিসাকে বুকের মধ্যে চাপটে ধরে বলল, ভালোবাসা কি এত গুণে বেছে হয় বল? তোর অতীত যেমনই হোক, আমি তবুও তোকে ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো। তুই অবহেলা করলেও বাসবো। তুই যতবার আমায় দূরে সরিয়ে দিবি, ঠিক ততবার আমি চুম্বকের মতো তোর টানে চলে আসবো। তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস, আমি আরও কাছে গিয়ে তোর অন্তরাত্মায় মিশে যাব। তাও কোনোদিন তোর পিছু ছাড়বো না। শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না জান। ভালোবাসতে কারণ লাগে না, এটা ম্যাজিকের মতোই হুট করে হয়ে যায়। আমি শুধু তোর জীবনসঙ্গী হয়ে সারা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? অর্ণবের একরাশ ভালোবাসার স্বীকারোক্তির মাঝেও এলিসা নিশ্চুপ। অথচ অর্ণবের শার্টের ভাঁজে উজ্রু ভেজা নয়ন দুটো মুছে যাচ্ছে বারংবার, নিঃশব্দে নির্লিপ্তে। প্রতি মাসের নির্দিষ্ট সময়ে আসা প্রচণ্ড পেট ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুম ভেঙেছে অরুর। ঘুমের ঘড়ি অস্পষ্ট সুরে অনুকে ডাকছে ও, আপা পেট ব্যথা করছে, এবার মনে হয় মরেই যাব আমি। কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়াজ এলো না। খানিকক্ষণ ডাকাডাকি করেও অনুর সাড়া না পেয়ে অরু যখন চোখ মেলে তাকায়, তখনই মনে পড়ে যায় ও তো ব্যাংককে আছে। আপা কী করে আসবে এখানে? উপায়ান্তর না পেয়ে দুহাতে পেট চেপে ধরে অরু নিজেই উঠে গিয়ে ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন্ন তন্ন করে ফেলেছে অরু, কিন্তু সেসব কিচ্ছু নেই। অরুর মনে আছে আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল। অরু আঁতকে উঠে অসহায় কণ্ঠে বলে উঠল, তার মানে কি আপা সেসব কিচ্ছু দেয়নি? এখন কি করব আমি, কাকে গিয়ে বলবো? ওদিকে পেটের ব্যথায় ক্ষণিকের মাঝেই হলহলিয়ে ছড়িয়ে পড়ছে সারা শরীরের রন্ধে রন্ধে। কোমর আর পা দুটো অসাড় হয়ে আসছে। অপরক অরূপ প্রচণ্ড পেট ব্যথায় মেঝেতেই শুয়ে গড়াগড়ি শুরু করে দিয়েছিল। এলিসা অন্য ভিলায় আছে, পাশের রুমে কে আছে সেটাও জানা নেই অরুর। সময়ের ব্যবধানে এতক্ষণে হয়তো পরনের কাপড় চোপড়ের অবস্থাও বেগতিক ওর। কোনোরূপ উপায়ন্তর না পেয়ে এভাবে মেঝেতে পড়ে থেকে ঠিক কতক্ষণ যাবৎ কাতরাচ্ছিল তা মনে নেই অরুর। যখন দুপুর হয়ে এসেছে, দরজায় সজোরে কড়া নাড়ার ঠকঠক আওয়াজ হতেই কম্পিত হলো অরুর শরীর। মেঝেতে শোয়া অবস্থাতে দৃষ্টিপাত করল দরজার দিকে। বাইরে থেকে কীর্তিকের গম্ভীর কণ্ঠ ভেসে আসছে, অরু দরজা খোল। কীর্তিকের আওয়াজ পেয়ে অরু আরও বেশি গুটিয়ে গেল। এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে কীর্তিকের মুখোমুখি হতে চায় না ও। যতই হোক কীর্তিক ওর চেয়ে গুনে গুনে 12 বছরের বড়। আজ এভাবে দেখে নিলে এরপর কীর্তিকের চোখের দিকে চাইবে কিভাবে ও? ওদিকে কীর্তিক ডেকেই যাচ্ছে এক নাগাড়ে, অরু দরজা খোল, নয়তো আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসলে গুনে গুনে শখানেক থাপ্পড় খাবি তুই। কীর্তিকের অতিমাত্রায় হুমকির মুখে পড়ে অরু মিনমিনিয়ে কাতর কণ্ঠে বলল, কিভাবে খুলবো? উপাস থেকে বিরক্তির চরম সীমানায় গিয়ে কীর্তিক বলে, কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি? অরু কাঁদো কাঁদো সুরে জবাব দিল, আপনি ফিরে যান দয়া করে। অরুর কথাটা বলতে বাকি, তার আগেই পাসওয়ার্ড চেপে ভেতরে প্রবেশ করে কীর্তিক। তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি? শাসাতে শাসাতে ভেতরে ঢুকে অরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো কীর্তিক। ওর মাথার কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে তোর? এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন? পেট ব্যথা করছে? শরীর খারাপ লাগছে খুব? ডক্টরকে কল করব? অরু কাঁচোমাচো হয়ে চোখ খিচে বলল, আপনি দয়া করে চলে যান। যাব মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? অরু জবাব দিল না। একে তো পেটের অসহনীয় ব্যথা, তার উপর এই লোকের মাথা খারাপ করা ধমকাধমকি, না পেরে নীরবে কাঁদছে অরু। কীর্তিক অরুকে কোলে নেওয়ার জন্য দুহাত বাড়াতে যাবে, তখন আবারও ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে ওঠে অরু, না ছোবেন না আমায়, অনুরোধ করছি। কীর্তিক এবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো অরুর পানে, অতঃপর চল শক্ত করে বলল, তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই ধার ধারি না আমি, সেটা ভবিষ্যতে আরও ভালো করে বুঝতে পারবি। কথা শেষ করে একটানে অরুকে কোলে তুলে নিল কীর্তিক। সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। কীর্তিক ভুরু কুঁচকে অরুকে কোলে রেখে নিজের হাতের দিকে দৃষ্টিপাত করলো।
এমন বিব্রতকর পরিস্থিতিতে এ জীবনে পড়েনি ওরু, তাই করণীয় কিচ্ছু না পেয়ে কীর্তিকের কলার চেপে ধরে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে রেখেছে ও। লজ্জায় ভয়ে মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক আর ওরু তাতে ঢুকে আশ্রয় নিক। এই দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর। ওহ শিট, আমাকে কেন বলিসনি? আমি আরও ভাবলাম কি না কি। নিজের হাতে নজর বুলিয়ে কথাটা বলে কীর্তিক অরুর মুখের দিকে চাইলো, যে এখনও চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। তুই কি এখনও ছোট বাচ্চা অরু? তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? অরু চোখ বুজে এদিক ওদিক মাথা নাড়ালো। কীর্তিক দাঁতে দাঁত চেপে বলল, তাহলে সারাদিন কেন এভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো, উত্তর দে। অরুর জবাব নেই। জবাব কি দিবে? ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই। কীর্তিক নিজের রাগ সংযত করে অরুকে বিছানায় শুইয়ে দিয়ে এলিসাকে কল করে আসতে বলল। অরু বিছানায় শুয়ে এক চোখ সামান্য খুলে কীর্তিককে দেখতে চেষ্টা করলো, যার সফেদ রাঙা শার্টটা খানিকক্ষণ আগেই নষ্ট করে দিয়েছে অরুর নারীসত্তা। অথচ কীর্তিকের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো এখনও তার বোকা অরুকে বকাঝকা দিতেই ব্যস্ত।